এত বড় একটা আয়োজন যেখানে বারবার সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের সাফল্য, বলা হচ্ছে এত কোটি মানুষের সমাগম হয়েছে, সেখানে এই ধরনের একটা দুর্ঘটনা এবং নানা রকম কিছু কিছু অব্যবস্থার কথা উঠে আসছে, তার দায় কি সরকার অস্বীকার করতে পারে? গৌতম লাহিড়ীদা, প্রথমে আপনার কাছে আসি। প্রশাসন কি তার দায় অস্বীকার করতে পারে? এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, এত মানুষের মৃত্যুর ঘটনা ঘটলো, কি বলবেন? না, নিশ্চিতভাবে প্রশাসন তো দায়িত্ব এড়াতে পারে না। আমি কিছুক্ষণ আগেই একটা পুরনো ভিডিও দেখছিলাম। 1954 সালের কুম্ভের ঘটনার জন্য নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী নেহরুকে দায়ী করেছিলেন, এবং সেই তাহলে আজকের দিনে অন্তত এখনো পর্যন্ত কেউ প্রধানমন্ত্রী মোদীকে দায়ী করেননি, এটা ঘটনা। কিন্তু যোগী নিশ্চিতভাবে বহু প্রশ্নের মুখে হয়েছেন। এরকম একটা ঘটনা, এটা ভারতের সাধারণ নিম্নবিত্ত মানুষের যে একটা ধর্মের প্রতি আকর্ষণ এবং তাদের যে তথাকথিত ভাবে একটা মুক্তি লাভের ইচ্ছা, সমস্ত জাগতিক সংকট থেকে মুক্তি পাবেন, ঘটা করে যে প্রচার করা হয়েছিল যে 144 বছর পর এমন একটা ত্রিবেণী মহাকুম্ভ হতে চলেছে, আর 144 বছর বাদে আর একটা হবে, ফলে তারা তখন তো কেউ বেঁচে থাকবেন না। ফলে একটা মানুষের মধ্যে ভাবাবেগ তৈরি করেছিল সুনির্দিষ্টভাবেই, উদ্দেশ্য প্রণোদিত ভাবেই। এটা সরকার পক্ষ থেকেই করা হয়েছিল। এমনকি মুখ্যমন্ত্রী যোগী তো বেশ গর্বের সঙ্গে ঘোষণা করেছিলেন তিনি 2 লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের কথা ভাবতেন কুম্ভ থেকে। ফলে ধর্মর সঙ্গে রাজনীতি তো আছেই, কিন্তু তার সঙ্গে ব্যবসা, এবং ব্যবসাটাই প্রধান হয়ে দাঁড়িয়েছে। এবং সেটা এবং এবং বেশ গর্বের সঙ্গে তিনি বলছিলেন, এই মৌনী অমাবস্যার আগে রাতে বা ভোর রাতে যে ঘটনাটা ঘটেছিল তার একদিন আগে তার আরেকটি ভিডিও আমি দেখলাম। তিনি সেখানে বলছেন যে 6 কোটি মানুষ আসবেন, কিন্তু আমরা 10 কোটি মানুষের জন্য প্রস্তুতি রেখেছি। 10 কোটি মানুষ মানে প্রায় পশ্চিমবঙ্গের জনসংখ্যার সামিল। এরা বিপুল পরিমাণ মানুষ। তাদেরকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে একটা ভাবাবেগ জাগৃত করা সাধারণ মানুষ তাদের কাছে। এবং মারা যারা গেছেন, দেখবেন আমি এখনো পর্যন্ত খবর পাইনি যে কোনো ভিআইপি মারা গিয়েছে। সেই ধরনের ভিআইপি যাদের বলা হয়, মারা গিয়েছেন কারা? অত্যন্ত সাধারণ দরিদ্র নিম্নবিত্ত পরিবারের মানুষ, তারাই কিন্তু মারা গিয়েছেন। মারা কিন্তু তারা যাননি। এবং এই গোটা বিষয়টাকে আমি এইভাবে দেখছি যে এই সরকারের যাবতীয় যত উন্নয়নমূলক তথাকথিত কর্মসূচি সবটাই কিন্তু তার লক্ষ্যটা হচ্ছে একটা বিশেষ শ্রেণীকে তুষ্ট করার জন্য। সেই তুষ্টটা অবশ্যই উচ্চ মধ্যবিত্ত এবং ধনী সম্প্রদায়ের জন্য। বাকিদের জন্য কিন্তু তেমন কোনো ব্যবস্থাই থাকে না। যেমন ট্রেনে বন্দে ভারত ট্রেন চলে, কিন্তু আজও বাদুর ঝোলা হয়ে লোকাল ট্রেনে মানুষ ঘুরছে, আজও বাদুর ঝোলা হয়ে বিহারে মানুষ ট্রেনের ছাদে চড়ছে। তাদের কিন্তু প্রতিকারের জন্য কোনো রেল মন্ত্রক বা কোনো ব্যবস্থা নিয়েছে জানা যায় না। উদ্দেশ্যটা হচ্ছে এই মানুষকে, কোন ধরনের মানুষকে ক্যাটার করে। এটা সরকারের একটা রাজনৈতিক এবং আর্থিক দর্শনে তারা বিশ্বাস করেন যে কাকে এই সমস্ত মানুষকে প্রভাবিত করলে। আমি কয়েকদিন আগে একটা বিশেষ সরকারি দপ্তরে গিয়েছিলাম, সেখানে দেখলাম বেশ উচ্চ বর্গের আমলাদের তাদের স্ত্রীরা সদ্য কুম্ভ থেকে স্নান করে ফিরেছেন, এবং তারা বলছিলেন যে এখানে প্রচুর ভিড়, সবই ঠিকই, কিন্তু কেমন যেন একটা পজিটিভিটি লাগছে, মনের মধ্যে একটা মনে হচ্ছে পজিটিভিটি। এবং এই প্রচারটাই তারা করছেন ফিরে এসে। তবে সাধারণ মানুষ এতে কিন্তু আরো বিভ্রান্ত হয়েছে। লক্ষ্য করে দেখবেন, আমি যেটা তাদের থেকেই শুনলাম, সবচেয়ে নিকটবর্তী যেটা ঘাট, যেটাখানে ভিআইপিরা উপস্থিত, আমি তো মন্ত্রী শান্তিদের কথা বাদই দিলাম, তাদের তো একদম ঘাট পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। ন্যূনতম ধরুন ডিফেন্স সেক্রেটারি স্ত্রী, তার পরিবার, 5 কিলোমিটার দূরে তার হচ্ছে তাঁবু, 1 নম্বর। বাকি যারা অপেক্ষা করে তারাও খরচা করছেন না, তাঁবু তারা ভাড়া নিয়েছেন, কিন্তু বাকিটার ন্যূনতম দূরত্ব 10 থেকে 15 কিলোমিটার। আর অতি সাধারণ হতদরিদ্র গরিব সাধারণ মানুষ ঈশ্বরের কাছে কৃপা পাওয়ার জন্য যে ছুটে এসেছেন, তাদের অন্যান্য উন্মুক্ত খোলা আকাশ, এবং সেখানে ব্যাপক সেরকম কোনো ব্যবস্থা দিয়েও নেই। বহু নাগা সন্ন্যাসীকে বলতে শুনেছি যে একটা এই ধরনের কোনো কুম্ভ আমরা জীবনে চোখে দেখিনি, যেখানে প্রতিটি পদে পদে পয়সা খরচা করতে হয়। এবং আপনি লক্ষ্য করলে দেখবে যে তাঁবুগুলোর যে ভাড়া, সেগুলো ন্যূনতম ভাড়া 5,000 টাকা, এমনকি লক্ষাধিক টাকার তাঁবু এক রাতের জন্য ভাড়া, সেই তাঁবু তৈরি হয়েছে, বিলাসবহুল তাঁবু। ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য কারা যাবেন 1 লক্ষ টাকা
আমি তো দেখলাম যে বহু শিল্পপতি, দেশের 1 নম্বর শিল্পপতি ওখানে গিয়ে স্নান করছেন। তিনি তার সমস্ত পাপ ধুয়ে ফেললেন, যা তিনি এতদিন ধরে যা অন্যায় করেছেন। তাতে গঙ্গা হয়তো সেই দূষিত জলটা আমরা পশ্চিমবঙ্গের দিকেই আসছে আর কি, সেই সমস্ত দূষিত জল। কিন্তু এই যে একটা দিক, শুধু শাহী স্নান বা বিশেষ দিনের জন্য ট্রেন এবং আকাশ এবং রেল এবং প্লেনের ভাড়া, যেগুলো এখন ডাইনামিক ভাড়া, এগুলো আকাশচুম্বী দর হয়ে গিয়েছিল। এবং 50,000 টাকা এক পিঠের ভাড়া, তাও পাওয়া যাচ্ছিল না। দ্বিতীয়ত, প্রত্যেকটা মিনিমাম ভাড়া 16 থেকে 20,000 টাকা সাধারণ ভাড়া। দিল্লি থেকে, ধরুন এলাহাবাদ থেকে মুম্বাই 55,000 টাকা ভাড়া উঠেছিল, এবং দিল্লি থেকেও 19, 20, 22,000, সাধারণত 5,000 টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে। আর একটা জিনিস বলবো প্রথম পর্যায়ে এখানে বলে আমি শেষ করি, সেটা হচ্ছে এলাহাবাদে কিন্তু, বা প্রয়াগরাজ যেটাকে বলা হচ্ছে, সেখানে কিন্তু কোনো সাধারণ বিমানবন্দর নেই। যে বিমানবন্দরটি আছে সেটা কিন্তু এয়ারফোর্স পরিচালিত, এটা বায়ুসেনার ঘাঁটি। একটা বায়ুসেনার ঘাঁটিতে সমস্ত বাণিজ্যিক প্লেনকে নামানো হচ্ছে। আমরা সুখের কথা যে বাস্তবিক এখনো সেরকম কোনো অঘটন ঘটেনি যে বায়ুসেনার ঘাঁটি কোনোভাবে নিরাপত্তা, তার যে দিকটা, সেই দিকটাকে খতিয়ে দেখার দিকটা এখন আমরা দেখিনি। ভাগ্য ভালো যে এখনো কোনো ঘটনা ঘটেনি। কেবলমাত্র কুম্ভে দর্শনার্থী বা যারা তীর্থযাত্রী, তাদেরই প্রাণ বলি দিতে হয়েছে। কিন্তু এই ধরনের যে একটা, এই ধরনের প্রয়াগরাজে এরকম একটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা, যেখানে একটা বিমানবন্দর সরকার তৈরি করেনি, যে বিমানটা বায়ুসেনার বায়ু ঘাঁটিকে ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিক কারণে, এটাও অভাবনীয়। এটা আমার ধারণা নিরাপত্তার প্রোটোকলকে ভঙ্গ করা হচ্ছে। এক কথায় বলতে গেলে হয়, গোটা মানুষের মধ্যে একটা বিশেষ ধর্মের ভাবাবেগকে জাগৃত করার জন্য এই সরকারের যাবতীয় প্রচেষ্টা। হয়তো অযোধ্যায় যেভাবে পরাস্ত হয়েছিল বিজেপি, আগামী দিনে হয়তো এলাহাবাদে এই দায় ভোটের মাসুলেই গুনতে হবে। তাদের কিন্তু লাভ হবে বলে মনে হচ্ছে না আমার।